আজকে উত্তর কলকাতার এক সাবেকি পুরনো গলিতে, উত্তর কলকাতার এই গলিগুলো এখনো পর্যন্ত পুরনো কলকাতার ঐতিহ্য বহন করে। এরকমই এক সাবেকি পুরনো গলি, একদম সোঁদা বাড়িতে চলে এসেছি আজকে। শুনলে মনে হবে যে সোঁদা বাড়ি কেন, কারণ যে জায়গাতে এসেছি কলেজ স্ট্রিট চত্বরে, সেখানে এমন এক বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি থাকেন। অনেক জল গড়িয়ে গেছে, অনেক ক্ষমতার এদিক ওদিক পালাবদল হয়েছে। একসময় তিনি বর্তমান মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, ছায়া সঙ্গী ছিলেন, কিন্তু আজ তার খবর কেউ সেভাবে রাখে না। আমরা এসেছি সোনালী গুহর বাড়িতে। অনেকগুলো দিন রাজনীতি থেকে দূরে। একসময় তিনি দল পরিবর্তন করার পরও বলেছিলেন যে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যেতে চান, ঝাঁকের কই হিসেবে জল ছাড়া বাঁচতে পারছেন না বলে। কিন্তু তারপরও ফেরা হলো কি, বরং একরাশ অভিমান আরো বেশি করে কোথাও বাসা বাঁধলো। এই আমার পেছনে যে গলি দেখতে পাওয়া যাচ্ছে, একদম গলির শেষ প্রান্তে সোনালী গুহর বাড়ি। যাচ্ছি সোনালী গুহর বাড়িতে, যেরকম বললাম গলির একদম শেষ প্রান্তে। অনেক পুরনো বাড়ি এবং দিদি এখানকার পুরনো বাসিন্দা, তার হাজবেন্ড এখানকার কাউন্সিলর, দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন। কিন্তু এই সময় দাঁড়িয়ে বর্তমান সময়ে পরিস্থিতিতে কতজন খবর রাখছেন, কতজন তার সঙ্গে যোগাযোগ রাখছেন। তার শরীর অত্যন্ত খারাপ, অত্যন্ত অসুস্থ ছিলেন। দুয়ারে নির্বাচন রয়েছে, এত আলোচনা চলছে, কিন্তু যে মানুষটা এতদিন ধরে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার ধর্নায় বসেছেন। যে মানুষটা সব থেকে তার কাছে, তার সমস্ত খবর জানতেন, তার সম্পর্কে কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেন কি আদৌ মাননীয়া? বাড়ির সামনে সরাসরি চলে এসেছি। বাড়ির একদম সোনালীদি রয়েছেন এখানে। কেমন আছো সোনালীদি? না, মরে বেঁচে আছি। শরীর কেমন এখন? বলছি না, মরে বেঁচে আছি। ওষুধ তো চলছে। আগে ইনসুলিন নিতাম, এখন ইনসুলিনটা আমি যে ডাক্তারকে দেখাই, সে ডাক্তার ইনসুলিনটা রিসেন্টলি বন্ধ করে দিয়েছে। তুমি এখন হাঁটতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই হাঁটতে পারবো। তাহলে এসো একটু বাড়ির বাইরে। সোনালীদির বাড়ি, এই নেম প্লেট একটু ঝাপসা হয়ে গেছে। শ্রীমতী সোনালী গুহ, জনপ্রতিনিধি। পার্থ বোস আপনার হাজবেন্ড? পার্থ বোস এখানকার কাউন্সিলর ছিলেন এখানকার। হ্যাঁ, বাড়ি অনেক পুরনো, নেম প্লেট ফেড হয়ে গেছে, কিন্তু মানুষটা এখনো আছেন, তো এখনো রয়েছেন, এখনো অনেক অভিমান জমিয়ে, অনেক অভিযোগ নিয়েও তিনি তো এখনো আছেন। রাজনীতি থেকে সরে গেলেও তিনি উবে যাননি, কর্পূর হয়ে যাননি সোনালী গুহ, তাই তো? হ্যাঁ, মমতাদিকে কর্পূর না করা পর্যন্ত রাজনৈতিকভাবে আমি কর্পূর হতে পারবো না। এখনো মনে সেই জেদটা রয়েছে? হ্যাঁ, জোর আছে, কিন্তু শরীর তো সঙ্গ দিচ্ছে না। হ্যাঁ, আমি ভালো করে চলতে পারি না, কিন্তু মমতাদি এখান থেকে বাংলা ও বাঙালি রশ্মিতা নিয়ে মিছিল করে গেছেন। হ্যাঁ, এখান থেকে গেছেন তো কয়েক মাস আগে। হ্যাঁ, তিনি একবার খবরও নেন না। এমনি ফোন করেন কারোর মাধ্যমে? না, একবার খবরও নেন না। আমি শুনি যে উনি নাকি অনেকের মাধ্যমে নাকি যোগাযোগ করার, অনেকের সঙ্গে খবর রাখেন। নোবডি। কিন্তু আপনার সঙ্গে কারোর মাধ্যমেই যোগাযোগ করেনি? না। বেশ, আমাকে একটু সাপোর্ট দাও। হ্যাঁ, আপনি আমার হাত ধরুন, আমরা আস্তে আস্তে একটুখানি। আমার একটা হাত দাও, আমাকে দাও। হ্যাঁ, আর ওদিকে তুমি একটু ধরো। এদিকে ধর বাবা। আস্তে আস্তে। তার মানে হাঁটা চলা এখন একদমই বন্ধ? একদমই বন্ধ। আমাকে সাপোর্ট নিয়ে হাঁটতে। আর হাজবেন্ড দাদা কেমন আছেন? দাদা আছে, বউকে সেবা করছে। বলতে নেই এটা আমার এই বরকে সেবা করা উচিত, কিন্তু ও যতটা পারে আমাকে সেবা করে। তো তিনি কখনো বলেন না যে দলের জন্য এত কিছু করলে সেটা কখনো? না, তার তো আক্ষেপই নেই, কারণ তার সিটটাও বারবার মহিলা করে দেওয়া হচ্ছে।
এখন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর একজন মহিলা সুপর্ণা দত্ত। আজকে একটা জীবন্ত লোককে মমতাদি মধ্যমৃত করে ছেড়ে দিল সোনালী। তোমরা একে ক্ষমা করো না, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, তোমরা এই মমতাদিকে ক্ষমা করো না। কি করিনি আমি দিদির জন্য। জীবন গিয়েছে চলে 20 বছরের পার, কিন্তু 20 বছরও নয়, এবার 20-40 বা হয়তো তারও বেশি। শুধুমাত্র রাজনীতির জীবন, রাজনীতির সঙ্গে থাকা, রাজনীতির পরিসরে ওঠা বসা, বেশ কয়েক বছর রাজনীতি থেকে একটু দূরে সরে আছেন, মানে মেন স্ট্রিম রাজনীতি থেকে বলা ভালো। কিন্তু আমি কিছুক্ষণ আগে কথা বলতে বলতে বলছিলাম দিদির সঙ্গে, দিদির শরীর বেশ খারাপ, একটু একটু করে যদিও ইমপ্রুভ হচ্ছে, এখন ওষুধ কিছু কিছু কমেছে, কিন্তু মাথাটা এখনো, সোনালী গুহর মাথাটা এখনো ঠিকঠাক চলে, কানেও ঠিকঠাক শোনেন, এবং অনুধাবন, বোঝা, রাজনীতির সমীকরণ, সেগুলো এখনো পর্যন্ত খুব স্পষ্ট তার কাছে। এখন তো আবার একটা ইলেকশন চলে এলো 2026-এ। এখন মনে পড়ে ফিরে তাকালে কবে থেকে রাজনীতি শুরু করেছিলেন? আমার রাজনীতি শুরু তো 1984 সাল থেকে, যখন ইন্দিরা গান্ধীকে মেরে ফেলা হলো। মানে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপি হওয়া সেই সময় থেকে রাজনীতি? সেই সময় থেকে রাজনীতি। আলাপ কি করে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? ওই আমরা তো কর্মী ছিলাম তখন, কংগ্রেস মেন স্ট্রিম। আচ্ছা, মমতাদি তো কংগ্রেসেরই প্রার্থী হয়ে যাদবপুর কেন্দ্রে জিতেছিলেন। তো আমরা তখন থেকেই আমার সক্রিয় রাজনীতি। তারপরে 1986 সালে আমি 84 সালে মাধ্যমিক পাশ করি, মানে ইন্দিরা গান্ধী যখন মারা যান। তারপরে 86 সালে উচ্চ মাধ্যমিক, আর 89-এ আমার বিএসসি কমপ্লিট হয়। মমতা দেখে কি কেমন লাগতো? খুব ভালো লাগতো শুরুতে। মমতাদি আসতেন আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে একবার, বাড়ির পাশে একটা ব্রিজ আছে, ওখানে বলা হতো ঋষি আশ্রম ব্রিজ। ব্রিজটা একবার ভেঙে গেল, একটা ডেড বডি যাচ্ছিল, আচ্ছা, অনেক বাচ্চা বাবা বা শুদ্ধ ডুবে গেল। মা প্রথম ফোন করলেন মমতা ব্যানার্জি। মমতাদি তখন নিজেই ফোন ধরতেন। মমতাদি তখন কালো টেলিফোন ছিল, মমতাদি ধরে বললেন হ্যালো। তখন মা বললেন যে মমতা, আমার দাদাও পলিটিক্স করতেন, শেখর গুহ। মা বললেন আমি শেখরের মা বলছি। তো মমতাদি সম্মান দিয়ে বললেন হ্যাঁ মাসিমা বলুন। বললেন তুমি শিগগির আসো, আমাদের পাশে ঋষি আশ্রম ব্রিজটা ভেঙে গেছে। মমতাদি বলল ঋষি আশ্রম ব্রিজটা ভেঙে গেল, কি করে ভাঙলো? মা বললেন একটা ডেড বডি যাচ্ছিল, কিছু লোক দেখতে ভিড় করেছে, সেই ভিড়ের চাপেই ব্রিজটা ভেঙে গেছে। মমতাদি রাত্রি 3:30 পর্যন্ত, তখন মমতাদি আমাদের এমপি, রাত্রি 3:30 অব্দি বসে থাকলেন। আর আমাদের বাড়িতে তখন কেটলি চা হচ্ছে, মমতাদি চা খাচ্ছেন। শীতকাল নয়, তখন ওই দুর্গাপুজোর পঞ্চমীর দিন। তো মমতাদি বললেন মাসিমা, দুর্গাপুজোর পঞ্চমীটা আমার ভালো যায় না জানেন। তখন মা বললেন কেন মা? তখন বললেন একবার দুর্গাপুজোর পঞ্চমীতে ওই জাল ওষুধ হলো, একবার দুর্গাপুজোর পঞ্চমীতে কেউ ট্রেকিং করতে গেল, তারা আর ফিরল না, তাদের বডিটা ফিরিয়ে দিতে হলো। মমতাদি রাত্রি 3:30 অব্দি বসে ডুবুরি নামালেন, দুটো বডি উদ্ধার হলো, দুটোই মৃত। বাপরে। তুমি কবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করা শুরু করলে? যা শুনে মনে হচ্ছে তখন, মানে সেই তখন আমি নবম শ্রেণী, তখন আমি শাড়ি, সেরকম টাইপের, মানে একদমই তুমি তখন অষ্টাদশী। সেই সময় তো তুমি দেখছো যে আরেক তোমার থেকে বয়সে কয়েক বছরের বড় একটি মেয়ে যে ভীষণ লড়াই করে, তো ওইটা দেখে তুমি একদম, মানে তখন মোহিত একদম যে এর সঙ্গে থাকতে হবে। তখন তখন কি ভেবে মমতাদির সঙ্গে আর কি? তখন আমাদের কাছে আদর্শ ছিল তখন। মানে কিসের জন্য আদর্শ মনে হতো? ওই যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে, আমাদের ওখানে তো যাদবপুর কেন্দ্র, এবং একটা মেয়ে হিসেবে, একটা অল্প বয়সী তরুণী, সেই রকম এত অ্যাগ্রেসিভ ভাবে লড়াই করছে। দিদি তো বলতো যে আমার কাছে সিপিএম মানে কোনো পয়েন্টই নেই সিপিএম এর। আমি তো ওই বাড়িতে 32 বছর ছিলাম। শ্রীকৃষ্ণের দুটো মা, আমারও দুটো মা। আমি নিজের মায়ের কাছে যতজন থেকেছি, মমতাদির মায়ের কাছে তার থেকে বেশি থেকেছি। তো দিদির ভাইরা বলতেন, আমি বলতাম দেখবি কার্তিক, দিদি মুখ্যমন্ত্রী হলে কি হবে? তখন কার্তিক বললো সোনালী দিদি মুখ্যমন্ত্রী হবে, হয়তো কোনোদিন একটা দিদি মুখ্যমন্ত্রী হবে, কিন্তু দিদি মুখ্যমন্ত্রী হলে যা অনাচার হবে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তখন বলেছিল? হ্যাঁ, সে বলতো আমরা তো এক মায়ের গর্বে, দিদি মুখ্যমন্ত্রী হয়তো একদিন হবেন, কিন্তু দিদি মুখ্যমন্ত্রী হলে এত অনাচার হবে সোনালী, সেটা যা তোরা কল্পনাও করতে পারিস না। দিদি তো ছিলেন অ্যান্টি-সিপিএম। আজকে তো শুনতে পাচ্ছি দিদির মঞ্চে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি এসছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূলে জয়েন করেন, আমাদের কোনো আপত্তি নেই। যদি তিনি সিপিএম এর হয়ে আসেন, তাহলে আমাদের আপত্তি আছে, কারণ এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতেই তো মমতা বন্দ্যোপাধ্যায় একদিন নিগৃহীতা হয়েছিল।
তা আমার বক্তব্য হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে চেঞ্জ হতে শুরু করলেন কবে থেকে? আমার হাজবেন্ড তো বলেন 2013 থেকে, 2013 থেকে মানে ক্ষমতায় আসার পর। ক্ষমতা আসার পরেই আমার কাছে হেমেন মন্ডল এসেছিল। তুমি হেমেন মন্ডলকে চেনো কিনা জানি না, বাই নেম হয়তো চেনো। তখন আমি হেমেন মন্ডলের কাছে দেখা করতে আসলাম। আমি বললাম আমার কি সৌভাগ্য। তখন হেমেন মন্ডল হাসতে হাসতে বলছে সৌভাগ্য না সোনালী দুর্ভাগ্য। আমি বললাম, না হেমেন না, আপনি তো একটা নাম ছিলেন আমাদের ছোটবেলাতে, তা আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, এখন তো আমার সঙ্গে কেউ দেখাও করতে আসে না। তখন হেমেন মন্ডল আমাকে জিজ্ঞেস করলেন, সোনালী মমতা চোর হলো কবে থেকে? মমতা ব্যানার্জিকে কিন্তু যে যাই বলুক আমি কখনো হাতে টাকা নিতে দেখি, হাতে টাকা নিতে দেখিনি। তখন ইভেন আমাকে বিজেপিও কোনোদিন বলেনি যে সোনালী তুমি বা সোনালী তুমি মমতাদির সম্বন্ধে এই কথা বলো, তুমি অভিষেকের সম্বন্ধে করো, কোনোদিন বিজেপি কখনো বলেনি। বলেনি। আমার বাবার সম্বন্ধে যেমন কেউ কালি দিতে পারবে না। আমার বাবার রাজনৈতিক পেনশন স্যাংশন হয়ে গেছিল, তখন রাজীব গান্ধী বোধহয় প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের বাড়ি ঠাকুরপুকুর থানা এলাকায়। ঠাকুরপুকুর থানা থেকে পুলিশ গেল, মা তো ঘরের সামান্য বউ, মা বললেন, আমার মা বাবাকে গুহবাবু বলে ডাকতেন, মা বললেন গুহবাবু বাড়িতে পুলিশ এসছে। তখন বাবা তো পুরুষ মানুষ, বাবা বললেন দেখি কি কি কারণে এসছে, আপনারা কি কারণে এসছেন অফিসার? তখন বললেন আপনি সন্তোষ গো, আমার বাবা প্রয়াত 2005-এ 22শে ডিসেম্বর বাবা মারা গেছে। বাবা বললেন হ্যাঁ। পুলিশটা হঠাৎ বাবাকে নমস্কার করলেন, বলে দেখুন স্যার আপনার পলিটিক্যাল পেনশন। তখন বাবা বললেন দেখুন অফিসার, আমরা তো ফ্রিডম ফাইটিং করেছি পেনশন নেওয়ার জন্য, আমার থেকেও দুস্থ অনেকে আছেন, তাদের আপনারা পেনশন নেই। তখন অফিসার যে এসেছিলেন তিনি সাব ইন্সপেক্টর না ইন্সপেক্টর যাই না, তিনি আবার বাবাকে নমস্কার করলেন। মা কেঁদে ফেললেন। মা বললেন গৌবাবু তুমি এত সৎ, আমি তো সে বাবারই সন্তান, আমি এমন কোনো অন্যায় করিনি, 22টা ছেলে মেয়েকে সরকারি চাকরি দিয়েছি, সব রাজ্য বিধানসভা। তাতে আমার বাড়ির লোকও যেমন আছেন, তাতে আমার বাড়ির যে ঠিকে কাজ করতেন তার ছেলেও আছে। সে আমাকে বলে বৌদি তুমি প্রত্যেকের থেকে যদি 1 লাখ টাকা করে নিতে তাহলেও আজকে তোমার 22 লাখ টাকা। মানে কিন্তু মানে তোমার নিজস্ব যে কোটা থাকে সেই কোটাতে তুমি যতটা করার সেটা করেছো, কিন্তু তার বিনিময়ে কখনো তুমি তার বিনিময়ে পয়সা নাওনি। মানে পয়সা নিয়ে যেটা এখন তারপর যেটা শুরু হলো যে টাকা চাকরি বিক্রি করা, চাকরি বিক্রি করে আমি ভাবতেই পারি না। আমি তো এটাই ভাবি যে আমি এই মুহূর্তে আজকে সোনালী গুহর পাড়াতে বসে রয়েছি, দয়াময়ী মন্দিরের সিঁড়িতে, জাস্ট 2 কদম দূরে সোনালী গুহর বাড়ি, সে বাড়ির ছবিটাও আপনারা দেখলেন। সোনালীদি সবাই যৎসামান্য দলে কোনো পদ না পেও, আমি অনেক দেখি অনেকে মুখপাত্র হয়ে ঘুরে বেড়ায় বড় বড় গাড়িতে, স্করপিওতে, যা পাচ্ছে তাই সোশ্যাল মিডিয়াতে লিখছে, তারা পর্যন্ত কোটি কোটিপতি মানে কোটি টাকার মালিক হয়ে গেছে। তুমি 4 বারের এমএলএ, লোক মানে বিধানসভা স্পিকার, ডেপুটি স্পিকার ছিল, সেই ডেপুটি স্পিকার পদ মানে ইয়ে করেছে, তারপরও মানে আমি সত্যি সত্যি মানে হাত জোড় করে ক্ষমা চাইছি প্রশ্ন করার জন্য, তারপরও তাহলে এত এরকম অবস্থার মধ্যে দিন গুজরান করতে হচ্ছে কেন? না, আমি তো কাউকে চাকরি দিয়েছি তার বিনিময়ে আমি কিচ্ছু চাইনি। আমি এক কাপ চা খেতে ভালোবাসতাম, কাউকে চাকরি দিলে তার মা কৃতজ্ঞতা বসে আমাকে বলতো যে দিদি বা বৌদি কি খাবেন, আমি তো বৌদি তুমি চা করেছো, তার মাকে হয়তো বৌদি বলতাম, বা দিদি তুমি চা করেছো আমাকে একটু চা দাও, বলে ব্যাস। আর আমি খুব ডিম খেতে ভালোবাসি, আমি বললাম তুমি যেদিন ডিমের ঝোল রান্না করবে সেদিন আমাকে একটু পাঠিয়ে, তারা ডিমের ঝোল পাঠাতে। তাহলে কি আমি ধরবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের সারিতে যারা প্রকৃত সৎ, যারা এখনো পর্যন্ত সেই অবস্থার মধ্যেই রয়েছেন, যাদের কোনো উচ্চাসা ছিল না যে আমি বিশাল বড় গাড়ি বানাবো, বাড়ি বানাবো, বিঘে বিঘে জমি করব, প্রপার্টি করব, রিসোর্ট করব, তাদের তাহলে কোনো দাম নেই, দাম ছিল না কখনো। এখন তো তাই মনে হয়। মমতাদি এখান থেকে বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে মিছিল করে গেছে, ওই একবারও তিনি জানেন আমার হাজবেন্ড এখানকার কাউন্সিলর ছিল, তিনি আমার বিয়েতে আসেননি, আমার বউ ভাতের দিন একটা অন্য বাড়ি ভাড়া করা হয়েছিল, তখন নাকি পুলিশ, তখন দিদি রেলমন্ত্রী, তখন পুলিশ নাকি বাড়ি ঘিরছে, আমাকে আমার হাজবেন্ড এসে বললেন যে সোনালী দিদি তখন রেলমন্ত্রী, এমআর বলা হতো দিদিকে, মিনিস্টার ফর রেলওয়েজ, এমআর কিন্তু আসতে পারে। তখন আমি বললাম দূর তুমি পাগল, আর কিছুক্ষণ বাদেই তো আমাদের ফুলসজ্জা হবে, দিদির তো নিজে বিয়েই হয়নি, ফুলসজ্জা হওয়া তো দূরের কথা, তো দিদি আসবেন না। ঠিক দিদি এলেন না, তার বদলে কে এলেন? অজিত পাই। অজিত পাই আমাদের এখানকার এমপি ছিল, তিনি একটা বড় ফুলের বোকে টোকে নিয়ে এসে বললেন
যে কিরে পার্থ, তুই আমার সোনালীটাকেও নিয়ে নিলি। কি এমন হলো যে কারণে দল থেকে সরে আসতে হলো? কি এমন হলো যে কারণে আর তখন তো তুমি তো তোমার চোখের সামনে উত্থানও দেখছো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানও দেখতে পাচ্ছ, নতুন নতুন মুখ দেখতে পাচ্ছ। মানে যখন তোমরা লড়াই করেছিলে সেই সময় কি এই বর্তমান সময়ের ধরো ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস বা পার্থ চট্টোপাধ্যায়, তারা কি তখন সেই সময় ছিলেন? হ্যাঁ ছিলেন। যখন তুমি একদম ছায়া সঙ্গীর মতো লড়াই করছো তারাও সেই সময় ছিলেন ছিলেন। তাদের কি ভূমিকা ছিল সেই সময়? ওই মমতাদিকে একটু স্থাবকতা করা। অরূপ বিশ্বাস তো বেশি করতো। তাই ববি হাকিম কিন্তু জানতেন যে আমি মুসলমান কমিটি থেকে মমতাদি আমাকে তুলবেনি। ববি হাকিম কিন্তু অত স্থাবকতা করতেন না, কিন্তু অরূপ বিশ্বাস বেশি করে করতেন। আচ্ছা, মানে উনি কোথাও নিশ্চিত ছিলেন যে মানে এই যে ভোট ব্যাংকের রাজনীতিটা যে শুরু হচ্ছে, এই খেলাটা কবে থেকে তোমরা বুঝতে পারলে যে মানে শুধুমাত্র সংখ্যালঘুদের একটু ফোকাস করা হবে? যে কারণে তুমি বলছো যে ববি হাকিম জানতেন যে আমি একটা সংখ্যালঘু ফেস, আমাকে দিদি প্রমোট করবেন। হ্যাঁ, এটা বুঝতে পারতাম যখন ববিদা পুরো নগর উন্নয়ন মন্ত্রী হলেন, তখনই ববিদা বলেছিলেন দাতা বাবার মাজার বলে একটা মাজার আছে সিউড়ির ওখানে, পাথর চাপড়ি বলে। আমি পাথর চাপড়িতে আমরাও গেছি। তো তখন পাথর চাপড়ির লোকেরা বলেছিল যে ববিদা তো এখানে এসে 8 কোটি টাকা দিয়ে একটা গেট বানিয়ে। 8 কোটি! আমি আমার বরের দিকে মুখের দিকে তাকাচ্ছি, আমার বড় আমার মুখের দিকে তাকাচ্ছে। 8 কোটি তো আমি ভাবতেও পারি না। গেট করে দিয়েছে, আপনি কিছু দিয়েছেন। তখন আমি ডেপুটি স্পিকার, আমি বললাম বাবা এখন তো আমি তৈরি হয়ে আসিনি, ঠিক আছে আমি ভেবে দেব, কিন্তু আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা তো ভগবান বলি, ওরা আল্লাহ বলে, আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু আর কিচ্ছু দিতে পারি। আমি ববিদাকে বললাম ববিদা আপনি কি চেয়েছেন? তখন দাতা বাবা তো সবাইকে দিতে বসে আছে। ববিদা বললো সরি একটা সত্যি কথা বলবো? হ্যাঁ বলুন। আমার ববিদার জামাইবাবু সম্পর্ক? হ্যাঁ বলুন। ববিদা বললো আমি চেয়েছিলাম জানে পুরো নগর উন্নয়ন মন্ত্রী। আপনি তো হয়েছে? বলে হ্যাঁ। এরপরে ববিদা বলে দেখি এরপরে ভগবান আমাকে কি দেয়। আবার মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণামঞ্চ। আর যখনই আমি ভাবছিলাম যে আমি সোনালী গুহর বাড়িতে আসবো, তখন আমাকে অনেকেই আমার সাংবাদিকের সহকর্মীরা জিজ্ঞাসা করছিলেন যে সোনালী দিকে জিজ্ঞাসা করো তো ধর্ণামঞ্চে, সেই সময় ধর্ণামঞ্চের কিছু স্মৃতি মনে আছে কিনা। নিশ্চয়ই মনে আছে, মাথা স্মৃতি তো ভোলার কথা নয়। তো এই যে যেগুলো শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণামঞ্চ, তখন তো তুমি সেই সময় নিশ্চয়ই তার আই উইটনেস, তার সঙ্গে রয়েছো। কেমন ভাবে ধর্ণামঞ্চের দিনগুলো কেটেছিল সেখানে? ধর্ণামঞ্চে তো সত্যি কি দিদি চকলেট স্যান্ডউইচ খেয়েছিলেন? দেখো আমার সামনে তো কিচ্ছু খেতেন না, সত্যি তোমার সামনেও খেত না? না, আমার সামনে তো কিচ্ছু খেতেন না। অথচ তার ভাইয়ের বউরা আসতেন রোজ সকালে বিকেলে, তখন দিদি চুপ করে শুয়ে থাকতেন। কিন্তু 26 দিন অনশন করেও যে মানুষের ওয়েটটা বাড়ে, সেটা মমতাদিকে প্রথম আমি দেখেছি। যে মানুষের ওয়েটটা বাড়ে সেটা মমতাদিকে প্রথম আমি দেখেছি। আমাকে সজল ঘোষ জিজ্ঞেস করেছিলেন আচ্ছা দিদি তোমার সামনে কি দিদি কিচ্ছু খেতেন? না সজল, কেন মিথ্যে কথা বলো, আমার সামনেও দিদি কিচ্ছু খেতেন না। তাহলে কোন একটা সময় কি উনি উঠে যেতেন বা আড়ালে চলে যেতেন? ওনার তো নিজস্ব বাথরুম ছিল একটা। আচ্ছা, বাথরুমে তো দিদিকে যেতেই হতো। উনি বাথরুম থেকে ফিরে মুখটা মুছতে আসতেন। তারপরে আমরা তখন অনশন, কিন্তু তখন আমি আরামসে খাচ্ছি। তখন এক একজন খাচ্ছিলেন? হ্যাঁ আমি খাচ্ছি, কেন খাবো না? অরূপ বিশ্বাসও খাচ্ছে। হ্যাঁ তখন অরূপকে গালাগালি দিচ্ছেন, আমাকে গালাগালি। তখন আমি কেন খাবো না, মানে তুমি তো অনশন মঞ্চে রয়েছো। দিদি কিন্তু জলও খেতে দিন, মানে প্রকাশ্যে, সেটা প্রকাশ্যে। কিন্তু ওই একটা মানে গ্রে এরিয়া ছিল, যেটা তোমরা বলছো যে যখন উনি টয়লেটে যাওয়ার জন্য উঠতেন, তারপর মনে হতো কি যেন উনি মুখ মুছতে আসছেন। হ্যাঁ মুখটা এরকম করে সাপটা, কি গরম! তখন কিন্তু গরমই না, তখন শীতকাল। আর মমতাদি যেদিন অনশন উদ্যোগ করলেন, তখন রাজ্যপাল ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী। তখন হ্যাপি নিউ ইয়ার। তখন রাজ্যপাল আমাকে বলছেন যে সোনালী, এভরিবডি সে টু অ্যানাদার হ্যাপি নিউ ইয়ার, বাট আই ক্যান নট সে ইউ হ্যাপি নিউ ইয়ার। তখন আমি বললাম হিজ এক্সেলেন্সি, হোয়াই স্যার? রাজ্যপালকে হিজ এক্সেলেন্সি বলতে। তখন বললেন বিকজ মমতাজি স্টারভিং, মানে মমতাজি উপোস করে আছে। তারপরে এসেই আমি দেখলাম আমার শাশুড়ি প্রয়াত হলেন। আমি সেই খবরটা দিতে গেছি মমতাদি। তখন আমি বলছি লতা, মানে ওনার ভাইয়ের বউকে, লতা জানিস তো কালকে রাত্রে আমার শাশুড়ি মা মারা গেছে। লতা বলছিলেন দিদি আজকে তাই বলছে যে তোকে না দিদি খুব মুখ করেছে রাত্রেবেলা, মানে দিলে। তখন আমি দিদিকে যেটা বলতে গেলাম, দিদি বললো আমি না, আমাকে দিদি ভালোবেসে মুটি বলে ডাকতেন, আমি তো মোটা। তখন মোটা ছিলে? আমি এখনো শরীর ভেঙে গেছে। তখন আমি এখনো মোটা, কিন্তু দিদি আমাকে বলতেন যে তোকে আমি মুটি বলি, তুই কিছু মনে করিস না? না দিদি, আমি তো মোটা, তাই আমাকে মুটি বল। আমার বাবা মা একটু অল্প দিনের ব্যবধানে মারা গেলেন বলে আমার বাবা মার বাৎসরিকটা আমরা পুরীতে করবো ভাবলাম।
এটা 2006 সাল, 2006। যখন উনি অনশন করছেন। হঠাৎ দেখি একটা মেয়ে, তার নাম আমানি নামে, সোনালী দত্ত, কিন্তু সে গুঁড়ো না, সে ন্যাকামি করতে করতে তখন সঙ্গে একটা ক্যামেরা ঘুরছে, মানে ও ক্যামেরা নিয়ে এসছে। তখন সে বলছে সোনালী গুঁড়ো কে আছি, উড়িয়া ভাষায়। তখন আমি বিদ্যার্থীন ভাষায় বললাম, কেন আমি হচ্ছি? তখন বললেন মমতা ব্যানার্জি অনশনে, আর তুমি এখানে কাপড় কিনেছো? তখন আমি বললাম আমি একটাই করতে পারি, তোমার ক্যামেরাটা ভেঙে দিতে পারি। তখন সে গিয়ে সোনালী দত্তর বর তাপস দত্ত তাকে বললো, দাদা তুমি তো বাবা মার কাজ করতে এসছেন। তখন তাপস দত্ত বললেন, তোকে 500 টাকা দিয়েছি না, ওখানে আমার লোক আছে। সেই লোকটা যে কাকলি ঘোষ দাদা, সেই লোকটা যে শোভন চ্যাটার্জি বউ রত্না চ্যাটার্জি, তা তো আমি জানি না। ও বাবা, মানে দলের মধ্যে তখন থেকে একটা চোরা স্রোত চলছে, মানে কে কাছে আসতে চাইবে, কে কাকে কাছ থেকে পাশ থেকে সরিয়ে দেওয়া যাবে। দিতে পারবে। আমি এসে দিদির সঙ্গে দেখা করতে গেলাম, দিদি কিন্তু সব জানেন, দিদি আমার সঙ্গে কথাই বললেন। আচ্ছা, সেই সময় থেকে শুরু করে, মানে এই কাকলি ঘোষ দস্তিদারের কথা বললে তুমি দিদি, তার পাশাপাশি এখনো বর্তমানে যারা যারা আশপাশে রয়েছে, মালা রায় হোক, চন্দ্রিমা ভট্টাচার্য এখন তো প্রায় ডান হাত, তো এরা কি করে তাহলে দিদির কাছের পরিসরে রয়ে গেল? তুমি হাসছো চন্দ্রিমা ভট্টাচার্যের কথা শুনি। হ্যাঁ, সোনালী গুহ কি করে ডিলিট হয়ে গেল, চন্দ্রিমা ভট্টাচার্য কি করে ডান হাত হয়ে গেল? মানে এটা তো সবাই ভেবেছিল যে চন্দ্রিমাদি যেদিন জানতে পারবে যে দিদি কত জালি, সেদিন চন্দ্রিমাদিও সরে যাবে। মানে কি এখনো জানতে পারছি না, পারেনি বোধহয়। মালারাও জানতে পেরেছে। দিদি বললেন, সোনালী তুই তো বুদ্ধবাবুর সঙ্গে প্রেম করিস। ছি দিদি, এটা বলেছেন? হ্যাঁ, ছি দিদি, এভাবে বলো না। বুদ্ধবাবু লিডার অফ দ্য হাউস, তাকে তো আমার স্যার বলতেই হবে, সম্মান করতেই হবে না। বুদ্ধবাবু আসলে, বুদ্ধবাবু তখন যেতেন হাউসে, মানে উনি এটা পছন্দ করতেন না, মানে বুদ্ধবাবুকে কেউ মানে সম্মান দিয়ে কথা বলুক, এটাকে উনি পছন্দ করতেন না। কিন্তু তাকে তো বেসিক একটা সম্মান তো দিতেই হবে। বুদ্ধবাবু আসলে একটু সেজে গুজে যাস, দেখো দিদি আমি তো তোমার কাছেও সেজে গুজে আসি, আমার বই গেছে তোর সঙ্গে প্রেম করতে। দিদি প্রেম বলতে পারেন, রফলা উচ্চারণ করতে পারে। তখন আমি বললাম, ঠিক আছে তুমি আমার সাথে প্রেম না করো, তুমি আমি যে আসছি সেটাকে তো স্বীকৃতি দেবে। দিদি তারপরে আমাকেই মুছে দিলেন। অভিষেক একবার দিদিকে বলে প্রোগ্রামে, তখন রাত্রে থাকতে হতো, আমার সাতগাছিয়া কেন্দ্র ছিল। অভিষেক আমাকে বললো, সোনালী বিচি তুমি কি রাতে থাকছো না? না রে বাবু, আমার তখন বাচ্চাটা ছোট। অভিষেক তখন বললো আমাকে, তাহলে তুমি রেস্ট নাও। আমার দুজন সিকিউরিটি ছিল, একজন হিন্দু একজন মুসলমান। আমি কাঁদতে কাঁদতে মুসলমান সিকিউরিটির কাছে এলাম। সে বলছে, দিদি আপনি কাঁদছেন কেন? আমি বললাম, মুক্তা আজকে অভিষেক ব্যানার্জি আমাকে বললো, দিদি সোনালী পিসি তুমি তাহলে রেস্ট নাও। আমাকে বোধহয় এবার রেস্টে যাওয়ার সময় আসছে। কিন্তু অভিষেক আমাকে রেস্টে পাঠায়নি, আমাকে রেস্টে পাঠিয়েছেন দিদি। মানে এইটা যে বলা হয় যে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় চলছে, এটা কি আসলে ঠিক, নাকি পুরোটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রিত, বা এই যে দুজনের একটা আলাদা লবি বা দ্বৈরথ, এটা পুরোটাই সাজানো গট আপ, কোনটা? দেখো সোনালী, সেদিনও হয়তো আমি বেঁচে থাকবো, অবশ্যই বেঁচে থাকবো। আমি ওই দিনটার জন্য অপেক্ষায় আছি, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মার খাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় কথাটা বলছি, এত বড় অন রেকর্ড, অন রেকর্ড আমি বলছি, অন রেকর্ড আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মার খাবে। এটা কেন মনে হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মুকুল রায় কয়েকদিন আগে মারা গেছে। মুকুল রায় তো আজকে, মানে এই কয়েকদিন আগে মুকুল রায় মারা যায়নি। মুকুল রায় সেদিনই মারা গেছিলেন যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে থাপ্পড় মেরেছিল। মুকুল রায়কে থাপ্পড় মেরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুকুল রায় যখন নাচছিলেন, যার কথাতে মেরেছিলেন তার নাম রতন মুখার্জি। এখন রতন অস্বীকার করতে পারে। তাহলে দলের মধ্যে এই সমস্ত পুরনো সৈনিকদেরকে অপমান করার ছাড়পত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই দিচ্ছে। আমি তো অভিষেককে কোনোদিনও গালাগালি দিই না। অভিষেকের তো গালাগালি দিলে, সে যার নাম করে গালাগালি দেবো, ও তো ভাই বোনের বাচ্চা। তুমি বুঝতে পারছো না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো বোন লতা ব্যানার্জি। তখন ব্যানার্জি ছিল না, তখন মুখার্জি ছিল। মানে কি বরাবরই কি দিদি একটা, মানে পুরোটাই হচ্ছে আশপাশটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারাই রয়েছেন প্রত্যেকটা মুহূর্ত তিনি কন্ট্রোল করতে চান। এটা কি বরাবরই নেচার ছিল? তাহলে সেখান থেকে, সেই কক্ষপথ থেকে তুমি ছিটকে গেলে কি করে শেষ অবধি? ওই যে আমি 4 বার এমএলএ ছিলাম, তো 5 বার জিতলেই আমি জ্যোতিবাবুর রেকর্ড স্পর্শ করে ফেলতাম। দিদি চান যে দিদি সব রেকর্ড ভাঙবে, কাউকে আর রেকর্ড ভাঙতে দেবে না। আমাকে যেদিন টিকিট দেওয়া না হলো, আমাকে সুব্রত বক্সি, মানে আমি তো আগে তৃণমূল করতাম, আমাকে ফোন করে বললেন, একবার আসবি ওস্তাদ? বক্সিদা আমাকে ভালোবেসে ওস্তাদ বলে রাখতেন। হ্যাঁ বক্সিদা, কোথায় যেতে হবে বলো? বলে আমার ভবানীপুরের বাড়িতে। গেলাম,
গিয়ে দেখি বক্সিদা খুব কাঁদছেন। তখন আমি, বক্সিদা তুমি কাঁদছো? বলে এবার হয়তো তোকে টিকিট দেওয়া যাচ্ছে না। আমি, কেন বক্সিদা, আমার কি অপরাধ? আমি তো দলের জন্য নিজেকে নিঃশেষ করে দিয়েছি, তুমি বলো আমার কোথায় খামতি আছে? তখন বক্সিদা শুধু বললেন যে সেই যে ভাইপো, ভাইপোর সঙ্গে আমি তোর মায়ের মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়? সেটা বক্সিদা খুলে বললেন না, খুব কাঁদলেন। বললেন যে বক্সিদা খুব জগন্নাথ ভক্ত। আমি বক্সিদা একসঙ্গে জগন্নাথ ধামে পুরীতে গেছি। বক্সিদার আলাদা পান না, আমার আলাদা পান না। বক্সিদা বললেন আমি জগন্নাথের নামে শপথ করে বলছি, শপথ, যদি তোকে টিকিট না দেওয়া হয় আমি মমতা দিকে নিয়ে তোকে একটা ফোন করাবো। আমি তো সারা রাত জেগে বসে আছি। আমাকে তারপর সে ফোন এলো না, টিকিটও এলো না, ফোনও এলো না। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চান যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো যারা সৈনিক তাদেরকে সরিয়ে দিতে? এটা কি মানে ঠান্ডা মাথাতেই চান? আপনারা কি বুঝতে পারেন এগুলো? কখনো বুঝতে পেরেছিল এগুলো? ওই যে আমি আগে বুঝতে পারলাম, আমাকে ক্যামাক স্ট্রিটের অফিসে ডেকে যেদিন বলা হলো, সেদিন শওকত মোল্লা ছিল। শওকত মোল্লাকে আমার ঘাড়ের ওপর বসিয়ে দেওয়া হলো অবজারভার বলে। শওকত মোল্লা তো তৃণমূলটা করেনি। শওকত মোল্লা সিপিএম করতো। রেজ্জাক মোল্লা বলতো যে সোনালি না দিদিভাই, আমার লগে থাকলে শওকত চোর, আর তোমাদের লগে থাকলে শওকত সাধু। সে তো সেই অর্থে দেখতে গেলে ব্রাত্য বসুও কি তৃণমূল ব্যাকগ্রাউন্ড থেকে আসা, বা দোলা সেন বা পূর্ণেন্দু বসু, কেউ এরা কি তৃণমূল করেছে কখনো, না কংগ্রেস করেছে? এরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে দিদি? এরা তো মাওবাদী। সুব্রত মুখার্জি তো মুখে কিছু আটকাতো না। তিনি বলতেন মমতা বেদের মেয়ে জ্যোৎস্না, আর মমতা নিজের কাপড় ছিঁড়ে পড়ে। এখন বুঝতে পারি সুব্রতদা কি কথা বলে গেছে। সুব্রত তো আজকে অতীত, সুব্রতদা কি কথা বলে গেছে। তার মানে বাকি যেটুকু বাইরে থেকে দেখি, যে গরিবী, যেটা তুমি বললে যে আমি কত গরিব, বা এই যে হাওয়াই চটি বা সাদা শাড়ি বা কোনো শুরুর দিকে ছেঁড়া শাড়ি, এইটা মানে একটা উনি চাইছিলেন ইমেজ তৈরি করতে, একটা প্রমোশনও বটে। তাহলে মানে টালির চাল, মানে তাহলে ওপর থেকে টালির চাল, মানে ভেতরে সেরকম কিছু নেই? ভেতরে সব ঘরেই এসি। দিদি আমার বাড়িতে এসির হাওয়া খেতে এসছে। দিদি সব ঘরে এসি। দিদি বললেন যে তুই তোর ঘরে এসি লাগালি, আমার মায়ের ঘরে এসি নেই সোনালি। আমি, দিদি মাসিমার তো অবশ্যই এসি দরকার, মাসিমার বয়স হয়েছে। তারপরে ওখানেও এসি লাগালো, এবং সেটা কিন্তু দিদি লাগালো, দিদির কোনো ভাই না। মাসিমা বলতো সোনালি, আমার বলতে চোখে জল চলে আসে, মমতা আমার ছেলেদের দুটোই। দেখো কিছু ভালো কাজ তো করেছে, না হলে সে এত খ্যাতি শিরে থাকতে পারে না। মা দয়াময়ীর সামনে বসে রয়েছে আমরা সিঁড়িতে কথা বলতে বলতে। এখনো মনে হয় কি নির্বাচনে লড়বে? হ্যাঁ, নির্বাচন অবশ্যই লড়বে, যদি বিজেপি আমাকে যোগ্য মনে করে। কোথা থেকে? ভবানীপুর থেকে। হ্যাঁ, ভবানীপুর থেকে মমতাদির বিরুদ্ধে লড়বো। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ। নেইটা কেন? এত রাগ কেন? রাগ না, এটা একটা অভিমান। 32 বছর আমি ছিলাম তো তার সঙ্গে। দিদি আমাকে নিজের বোন না মনে করলো, আমি দিদিকে নিজের দিদি মনে করি। কেন আমাকে টিকিট দেওয়া হলো? আমার তো কোনো অপরাধ ছিল। তাহলে তুমি দলটা ছাড়তে গেলে কেন? তুমি দিদির সঙ্গে থেকে যেতে পারতে। কেন আমার টিকিট দেওয়া হলো না? মানে তোমার সবথেকে খারাপ লাগার জায়গাটাই যে আমি পাশে রইলাম, সারা জীবন দিলাম, এবং হচ্ছে এখান থেকে দল থেকে তেমন কিছু আয় করিনি। দল থেকে লুটে নেওয়া, ফায়দা নেওয়া, সেসব কিছুই হয়নি। আমার হাজবেন্ড এখানকার কাউন্সিলর ছিলেন, এই ওয়ার্ডটাকে মহিলা করে দেওয়া হলো। আমি তো কেঁদেছি না, হাজবেন্ড তো কাঁদতেও পারেনি, হাজবেন্ড ফুপিয়েছে। সেই ফোপানো তো আমি দেখেছি, আর আমার মেয়ে দেখেছে, আর তো কেউ দেখেনি। আমার মেয়ে ওই জন্য বলে, মা তুমি কিন্তু আমাকে একদম তৃণমূল কংগ্রেস করতে বলবে, একদম মমতা দিদি করতে বলবে। কেন রে বাবা? না তোমাকে কাঁদিয়েছে মমতা দিদি, আমি তো তৃণমূল কংগ্রেস করবোই। তাহলে তুই কি করবি? তুই তো একটা পার্টি করবি। বলে আমি বিজেপি করবো। একটা বাচ্চার যেহেতু মা বাবার কষ্টটা দেখেছে, সেই জায়গা থেকে মনে হচ্ছে এটা উল্টো দিকে কিছু যাবো। ও তো তৃণমূল করবেই না, বলে কোনোদিনও তুমি আমাকে তৃণমূল করতে পারো না, মমতা দিদি করতে পারো। মমতা দিদি, তোমার এত শরীর এখন খারাপ, এত অশক্ত শরীর, তার মধ্যেও মানে এইটা ভেবেই এটাই একমাত্র মানে জীবনে খারাপ লাগা কোথাও রয়ে গেছে কি, যে মানে যে দলটার জন্য আমি এত কিছু করলাম, আজ কেউ কোনো খবর রাখলো না? কেউ না, নোবডি। কোনো খরচ বহন করেছে? এক ফোঁটাও না। আমি তো আগে এমএলএ ছিলাম, আমাদের আনলিমিটেড ছিল, কি বলে, মেডিকেল ছিল। এখন এমএলএ নেই, এখন যা করতে হয় আমার বরকেই করতে হয়। আমার পেনশন এখন মাত্র 18,000 টাকা। না, কারণ উনি হয়তো জানেন যে এমএলএ মানে 2-3 বার এমএলএ হওয়া মানে হচ্ছে সে এত কিছু বানিয়ে নিয়েছে, ওই 30-70 মতো রেশিও, যে 30 দিয়েছে, 70 নিজে নিয়েছে। তার বাইরেও যে কেউ আছে, তার বাইরেও যে কেউ হতে পারে, সেটা উনি ভাবতেই পারেন। দিদি শুধু নিজের দারিদ্রটা দেখেছে। খাতা পেন নিয়ে হিসেব কষতে বসো, কি মনে হয় যে আমি মমতাদিকে হারাবোই? অনেক অঙ্ক ভুল হয়ে গেল জীবনে? না, আমার কোনো অঙ্ক ভুল হয়।
আমার সব অঙ্ক ঠিক আছে। আমি নিজে, আমার বাবার রক্ত আমার শরীরে বইছে, আমার বাবা সৎ ছিলেন, আমি নিজেও সৎ, আমার কোনো অঙ্ক হলো না। আমি ঘুষখোর না, আর আমি দুর্নীতিবাজ না। জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায়ের চাকরি দুর্নীতি, একের পর এক কর্পোরেশনও দুর্নীতি রয়েছে, পুরসভাতেও দুর্নীতি রয়েছে, এগুলো কি আগে থেকে কটা আন্দাজ পেয়েছিলে কোথাও যে এরা এরা আমার আশপাশে আমারই সঙ্গে সহযোদ্ধা, কিন্তু এদের মধ্যে ওই সততাটা নেই, সততার অভাব রয়েছে? পার্থ চট্টোপাধ্যায় যে এত দুর্নীতিগ্রস্ত আমরা কোনোদিনও টের পাই। পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে আমাকে না, আমার হাজব্যান্ডকে ফোন করে, আমার হাজব্যান্ডকে ফোন করে, কে রে সোনালি? তখন ও বলেছে, না পার্থদা, আমি লালু বলছি। আপনি যে কথা বলছেন, আমি পার্থ চট্টোপাধ্যায়। আচ্ছা, উনি ফোন করেছিলেন আপনাদের? হ্যাঁ। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায় কি কান্না, বললে সোনালি আমরা কি অসভ্য মেয়েটার সঙ্গে দল করেছি। আমরা, পার্থদা তোমরা তো দলটা করেছো, আমি তো দলের জন্য নিজেকে নিঃশেষ করে দিয়েছি। তুমি ইঙ্গিত করতে, ইশারা করতে, সোনালি শাউটিং কর, আমি তো গলা ফাটিয়ে চিৎকার করতাম। আপনার বেশ বদনাম আছে এই জন্য। হ্যাঁ। সোনালী গুহ এত চিৎকার করেছে এবং সে ভাঙচুর করার দৃশ্য, একই সঙ্গে কিন্তু হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাল মিলিয়ে তুমিও ভাঙচুর করেছিলে বিধানসভায়। হ্যাঁ করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্টিগেশনে। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর যাচ্ছে, তখন তো রোজই সিঙ্গুর যেতেন দিদি। সিঙ্গুর গিয়ে হঠাৎ আমাকে আশিস বন্দ্যোপাধ্যায়, যে এখন ডেপুটি স্পিকার, সে বললেন, সোনালি মমতা দি ঢুকে গেছে বিধানসভা। তখন আমরা সব এমএলএ, আমি, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থদাও এমএলএ ছিল। আশিস বন্দ্যোপাধ্যায় এরকম ঠ্যাং তুলে তুলে লাফাচ্ছে, কে কে আপনাকে মারলো? মমতাই তো নাটক করার মাস্টার। এই জন্য বিজেপির বড় নেতৃত্বের সঙ্গে মিটিং হলে আমরা বলি, স্যার ডোন্ট ইম্পোজ 356, তাহলে মমতাদি এমন নাটক করবেন যেটা কমব্যাট করার মতো ক্ষমতায় বিজেপি কিন্তু নেই। মমতাদি হয়তো বিষ খেয়ে নেবেন, তাহলে আপনারা কার বিরুদ্ধে লড়বেন? এটা কিন্তু মারাত্মক কথা। তার মানে এই যে তাহলে পা ভাঙা বা কিছু একটা, এগুলো তাহলে সব তো মিথ্যা। পা ভাঙলে সেই ভাঙা পা নিয়ে উনি নাড়াচাড়া করতেন। তাহলে বিধানসভায় সেদিন যখন ভাঙচুর হয়েছিল, তখন তাহলে তার আগে সেটা নাটকই ছিল? হ্যাঁ, নিশ্চয়ই নাটক ছিল। দিদি কিরম নাটক করতেন, দিদি বলতেন যে সোনালি সিঙ্গুরে আমি গেলাম, সিঙ্গুরে আমাকে প্রচুর মারলো। কে মারলো? সুপ্রতিম সরকার, তখন, এখন তো সিপি হয়েছে। সুপ্রতিম সরকার দিদিকে খুব অপমান করছে। তখন আমার তো মাথা গরম, আমি বললাম যে ও বেটা তোমাকে অপমান করছে, দাঁড়াও। দিলাম সুপ্রতিম সরকারের গায়ে টুল ছুঁড়ে। এবার আমাদের অ্যারেস্ট অর্ডার হয়ে গেছে। কি ছুড়েছিলেন? টুল টুল ছুড়েছে? হ্যাঁ। তখন পার্থদা বলছেন, সোনালি উনি কিন্তু এসপিএম। দূর ছাড়ো তো পার্থদা, আমি বুদ্ধদেব ভট্টাচার্যকেই মানি না। দিদির বিরুদ্ধে কথা বললো, দিদি কিন্তু বেশ ওটাকে এনক্যাশ করছেন যে সোনালি ছুঁড়েছে, ভালোই করেছে। অ্যারেস্ট অর্ডার হয়ে গেল। সৌগতদাকে সব পাঠিয়ে দিয়েছে। সৌগতদা আমাকে বলছেন, সোনালি তোরা কোথায়? সৌগতদা আমরা এখনো সিঙ্গুরেই আছি। বলে, তোদের কিন্তু অ্যারেস্ট অর্ডার হয়ে গেছে, আমি রাইটার্সের খবর পেয়েছি। এলাম হোকরা। তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী আর শিল্পমন্ত্রী হচ্ছে নিরুপম সেন। তখন আমি বললাম হোকরা। আমার স্পিকার ছিলেন হাসিম আব্দুল হালিম। আমি স্যারকে গিয়ে বললাম যে স্যার আমার কালকে না খুব ব্যাক পেন হচ্ছিল, কি হয়েছে, তোর বরটাকে মেরেছে নাকি, তুই তো গাড়ি করতে? না স্যার, আমার বর আমাকে মারেনি, আমার খুব পেন হচ্ছিল, আমি মমতাদিকে ফোন করবো। তোর সেই মমতা? মমতাদিকে ফোন করবো না তো কাকে ফোন করবো? কি ওষুধ দিল? তখন আমি বললাম ড্রটিন দিয়েছে, তুই বেলভিউতে চলে যা। স্যার আমাকে তুই তো গাড়ি করতে, বেলভিউতে চলে যায়। বেলভিউতে গিয়ে স্ক্যান করে দেখা গেলো আমার কিডনিতে স্টোন হয়েছে। তারপরে আমি বললাম, দিদি আমার কিডনিতে স্টোন ধরা পড়ে। দিদি যে তখন আন্দোলনের প্ল্যান করছেন আমি তো জানি না। দিদি চুপ কর। দিদি দুর্গা নাম লিখছেন, ভয় পেলে দিদি দুর্গা নাম লেখে। মানে সেটা কাউকে জানাতে পারবে না? হ্যাঁ, আমাদের তো অ্যারেস্ট অর্ডার হয়ে গেছে। আমাকে যখন বার করা হচ্ছে তখন দেখি মহিলা পুলিশ আমাকে শুনেছে তো আমার কিডনিতে স্টোন হয়েছে, কিডনি লক্ষ্য করে লাঠি দিয়ে গুঁতো মারছে। তখন আমি চিৎকার করে বললাম, আমাকে মারছেন কেন? তখন আমি তো বিরোধী দল, আমি বলছি আমাকে মারছেন কেন? তখন মেয়েটা বলছে, যে মেয়েটা গুঁতোচ্ছে সে বলছে, তোকে মারছি না তো, মমতা ব্যানার্জিকে মারছি। আর আমাকে যখন অ্যারেস্ট করছে তখন দিদি আমাকে জড়িয়ে ধরল কোমরটা, ওকে একদম টানা হেঁচড়া করবেন না, ও আমার কম্প্যানিয়ন। এই কথাটা এসপি শুনে নিল, মানে সুপ্রতিম সরকার শুনে। সুপ্রতিম সরকার তো তখন হুগলির এসপি। আমি আমার বেশি বাথরুমে যেতে হয়, একবার দুবার বাথরুমে গেলেই হয়। আমি ভাবছি যে সেই সুপ্রতিম সরকার এখন তৃণমূল কংগ্রেসের চোখের মণি। সুপ্রতিম সরকার অনেকদিনই তৃণমূল কংগ্রেসের চোখের মণি। সুপ্রতিম সরকার তো এডিজি আইন শৃঙ্খলা হয়েছিল।
না এখন কি তাহলে কোনো আফসোস হয় যে সেই যে বিধানসভায় ভাঙচুর করেছি, যা যা করেছি, না, আমার সব কোনো- সেই সময় ক্যামেরায় রেকর্ড হয়ে হ্যাঁ, রয়েছে? রেকর্ড হয়ে রয়েছে। কি মনে এখন আফসোস হয়? না, কোনো আফসোস হয় না। আমি তো তখন মনে হচ্ছে যে আমার যা নেত্রী যা বলেছেন আমি সেটাই করেছি। নেত্রীর যে ডাইরেকশন আমি তাই অনুযায়ী করেছি। আমার এখন মনে কোনো আফসোস নেই। কিন্তু এখন আমার নেতা বা নেত্রী তৃণমূল কংগ্রেসে এখন সৎ নেতা বলতে কে আছে এখন তৃণমূলে? শোভনদেব চট্টোপাধ্যায়। এখনো সৎ আছে? আর বাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সৎ না। আর বাকি যারা মন্ত্রিসভায় রয়েছেন? দেখো এখন মন্ত্রিসভায় কে আছেন আমি তো জানি না। রাজ্যের মুখ্যমন্ত্রী তো নিজে চোর। এটা বলছে সোনালী গুহ হ্যাঁ, বলছে এটা? নিশ্চয়ই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যে সততার প্রতীক সেটা তাহলে সোনালী গুহ আজ আর বিশ্বাস করে না? না, সততা তখন লাপতা। পিকে দেখেছো তুমি? পিকে বলে একটা সিনেমা এসেছিল। পিকে বলতেন যে ভগবান লাপাতা, মানে ভগবান নিরুদ্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় সততা, একদিন তো আমি বলতাম সততার প্রতীক মমতা, মমতার প্রতীক জোড়াফুল। সেই সততা এখন তো লাপাতা। এখন কি মনে হচ্ছে বাংলার মানুষের বাংলার মানুষ এখন পরিত্রাণ চায়, পরিত্রাণ চাইছে? এবং মমতা ব্যানার্জিকে পরিত্রাণ দিতে পারবেন কিন্তু কোনো মহিলাই। তিনি রূপা গাঙ্গুলি হন, তিনি ভারতী ঘোষী হন, এবং তিনি, আমি বড় করে নিজেকে বলছি না, তিনি সোনালী গুহ যেই হোক। কিন্তু এটা কি মানে টিকিট পাও বা না পাও যে কোনো মানে পরিস্থিতিতে তুমি এটা বলছো? হ্যাঁ, যে কোনো পরিস্থিতি বলছি। নাকি আমি টিকিট নাও নাও পেতে পারি। যখন বলেছিলে যে আমি আবারও ফিরতে চাই, আমি জল ছাড়া বাঁচতে পারছি না, আমাদের দিকে সেটা ছাড়া, আমার ভুল ছিল, সেটা আমার ভুল আচ্ছা ছিল, সেটা ভুল ছিল। ভুল ছিল, সেটা ভুল ছিল। সেই এটা কিন্তু টুইটটা কিন্তু আমি করি, আমাকে একজন সহকর্মী করে দিয়েছিল। আমি তাকে কোনো দোষ দিচ্ছি না। এই দয়াময়ী তো মন্দির সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মানে তখন কি যোগাযোগ করেছিলেন? না যখন না ফিরতে না চেয়েছিলেন? না না, সেদিন থেকে এখন পর্যন্ত কোনো যোগাযোগই হয় বা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলতেন যে ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি। তাই হয়তো উনি আমাকে ইগনোর করছেন। এবার বাংলার মানুষ ওনাকে ইগনোর করবে। আর সেই ইগনোরেন্সটা যে কি পর্যায়ে যাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব নিজে ভালো করে টের পাচ্ছেন বা পেয়েছেন। যদি একটা জিনিস বলো মানে সোনালী দি, মানে এইভাবে কখনো কথা বলার সুযোগ হয় না এই পরিসরে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানে তৃণমূল কংগ্রেস যদি হেরে যায়, ক্ষমতা থেকে এবার চলে যায়, যদি চলে যায় মানে চলে যাবেই। আচ্ছা সেটা তো তোমরা পলিটিশিয়ান হিসেবে বলছো, আমি সাংবাদিক হিসেবে বলছি যদি চলে যায় তাহলে তৃণমূল কংগ্রেস দলটা কোন জায়গা দাঁড়াবে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলে বা তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় না থাকে তাহলে এই দলটা টিকে থাকবে, মানে বিরোধী হিসেবে টিকে থাকবে, নাকি অনেকেই যেরকম বলেন যে প্রচুর ধান্দাবাজ যখন বেড়ে গেছে তো তারা তো তাহলে রাতারাতি পাল্টি খেয়ে যাবে? রাতারাতি পাল্টে খেয়ে যাবে তো। মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাবেন তার চারপাশটা অনেক ফাঁকা। আমি সেই দিনের অপেক্ষায় আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে আমি মৃত্যু চাই, তার শারীরিকভাবে কিন্তু মৃত্যু চাই। কারণ তার সঙ্গে তো আমি 32টা বছর কাটিয়েছি নিজের বড় দিদির মতো। তিনি আমাকে না বোন মনে করতে পারেন। তিনি তো আমার কাঁধে মাঝে মাঝে পা রেখে বলতেন যে সোনালী তোর মুখটা না আমার পায়ের থেকে কালো, দেখ। আমি একদিন পাটাকে যত্ন করে নামিয়ে রাখলাম। আমি বললাম দিদি, যখন তুমি 84 সালে আমাদের ওখান থেকে দাঁড়িয়েছিলে কিরকম টাইট দিয়েছিলাম বল সিপিএমকে? হ্যাঁ, খুব টাইট দিয়েছিল, সেজন্যই তো আমরা তোমার সঙ্গে আছি। আর তখন সিপিএমের ছেলেরা আমাকে বলতো, দেখ সোনালী তোরা কোন ক্যান্ডিডেটের খাটছিস? এরকম কেন মমতা ব্যানার্জির খাটছিস? বলতেন মমতা ব্যানার্জিকে দেখছো? তাহলে কেন দেখবো না, তার সঙ্গে খাটছি, তার সঙ্গে দল করছি বা তার হয়ে প্রচার করছি। মমতা ব্যানার্জিরে দেখতে তো তেলা পোকার মতো। তখন দিদি বলে, তেলা পোকা কাকে বলে? দিদি তুমি এটা সব জানো, এটা জানো না? তেলা পোকা বলে 800 লাখ। তখন তোমার মুখে মেয়েছে তা ছিল দিদি, এখন যেটা তোমার বোনের মুখে আছে। কিন্তু এখন তো উনি মনে হয় সেটা এখন তো কে আসে? কে আসেন মানে উনি কি শরীরচর্চা করেন? হ্যাঁ, কেন করবেন না? মানে রূপচর্চা, 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 হ্যাঁ, শরীরচর্চাও করেন। 90 মিনিট করে উনি হাঁটেন। হ্যাঁ সেটা তো নিঃসন্দেহে, সেটা ভালো। কেয়াসের একটা টিকিট চেয়েছিল। আচ্ছা কেয়াসের টিকিট চেয়েছিল? 3 নম্বর ওয়ার্ডে, উনি দেননি। উনি সব দেবেন কিন্তু টিকিট দেবেন না। তাহলে রচনা ব্যানার্জি টিকিট পান কিভাবে? রচনা ব্যানার্জি টিকিট রচনা হয়তো স্থাপকতা করে। রচনা ব্যানার্জি অনেক বড় অভিনেত্রী, আমার তাকে নিয়ে বলার কোনো ইচ্ছা নেই বা উৎসাহ নেই। রচনা ব্যানার্জি অনেক বড়। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পলিসি যে মানে দলের জন্য করছো মানে তুমি টিকিট পাচ্ছ এমনটা নয়। মানে কোথাও ওনার কিছু কিছু পুতুল দরকার হয় বোধহয়, মানে সাজিয়ে গুছিয়ে জাস্ট তারা দলকে রিপ্রেজেন্ট করবে। সেই জন্যই মুনমুন সেন, সেই জন্যই সন্ধ্যা রায়, সেই জন্যই রচনা ব্যানার্জি, হয়তো এবার ইমন হয়তো টিকিট পাবে, আমি জানি না।
জানি না, আমি ইমন সম্বন্ধে আমার ধারণা খুব কম। মমতা বন্দ্যোপাধ্যায় মানে যদি এই যে সিপিএমের সঙ্গে লড়াইটা, যেটা তোমরা সব থেকে কাছ থেকে দেখেছো, উনি কাকে বড় শত্রু মনে করতেন, জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? উনি তো বলতেন বুদ্ধদেব ভট্টাচার্য নাকি জীবে জীবে নাকি সাপের ছোবল নেয়। আমরা কিন্তু বুদ্ধদেববাবুকে কখনো সিগারেট বাইরে কিচ্ছু খেতে দেখি। আর বুদ্ধদেববাবু খুব ফন্ড অফ টি ছিলেন। উনি বিধানসভার ভেতরটা তো খুব চিলকোল, উনি বাইরে বেরিয়ে চা খেতেন আর সঙ্গে সিগারেট খেতেন। আমিও খুব ফন্ড অফ টি। আমি বুঝতাম যে সিএম বেরিয়ে গেছেন মানে সিএম চা খাচ্ছে। তখন আমি বলতাম, স্যার আপনি একা একা চা খাবেন আর আমরা কি ঠান্ডায় কাঁপবো? তো বুদ্ধদেববাবুর কাপ থেকে তো চা খাওয়া যায় না। আমি বুদ্ধদেববাবুর কাপ থেকে প্লেটে ঢেলে চা খেতাম, যে স্যার এবার আপনি চা খান। তখন বুদ্ধদেববাবু হাসতে হাসতে বলতেন, সিগারেট খাবেন না? না স্যার, ওই নেশাটা আমার নেই। বুদ্ধদেববাবু যেদিন মারা গেলেন সেদিন আমি খুব কেঁদেছিলাম। আমি ভাবলাম একটা সৎ মানুষ চলে গেলেন। বাংলায় হয়তো এই একটা সৎ মানুষ আসবে। দিদি নিজেকে দেখান সৎ, দিদি ততটা সৎ মানুষ। দিদি অমিতাভ বচ্চনের বাড়িতে গেছেন, অমিতাভ বচ্চন ছেলে অভিষেক বচ্চন, ছেলের বউ হচ্ছে ঐশ্বরিয়া রায় বচ্চন। তারা বলেছেন দিদি আমরা 10,000 পাহাড়ি। দিদিকে তো টপকাতে হবে, আমি 30,000 পাহাড়ি। হ্যাঁ, দিদিকে তো টপকাতে হবে। দিদি সবাইকে টপকে যাবে, দিদি কাউকে হাইস্ট যেতে দেবেন, দিদি সবসময় টপ যাবে। মানে এখানেও কম্পিটিশন করে? এখানেও কম্পিটিশন করে। তুমি কার সঙ্গে কম্পিটিশন? তুমি গেছো অমিতাভ বচ্চনের বাড়িতে। স্মৃতির স্মরণীবে অনেক কথা, অনেক জমে থাকা মান অভিমান, আর তার সঙ্গে এখনো পর্যন্ত কিছু দৃঢ়তা, কিছু চ্যালেঞ্জ এখনো রয়েছে। সোনালী গুহ আজকে বাংলার প্রাইম টাইমে আমাদের বিশেষ অতিথি। সোনালীদি, খুব ভালো থাকুন, শরীরের যত্ন নিন। আজকে এত সুন্দর একটা জায়গায় বসে আমরা কথা বললাম মা দয়াময়ী মূর্তির সামনে। মায়ের আশীর্বাদ বর্ষিত হোক এবং আপনি যেন সুস্থ থাকেন, এটাই সব থেকে বড় একমাত্র কাম্য। ধন্যবাদ তোমাকে। আর বাকি যারা রিপাবলিক বাংলা এতক্ষণ ধরে দেখলেন আমাদের এই আজকের বাংলার প্রাইম টাইমের একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার, আমাদের সঙ্গে থাকুন, কারণ প্রত্যেক দিন রাত 9টায় এরকমই এক একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়ে আসছি আমরা। সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।